মুক্তিযোদ্ধার সংখ্যা ও নিজের জন্মদিন নিয়ে 5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর। সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল। আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে হয়েছে। এই বাদী যারা, তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে নামে বেনামে মামলা যেন না হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আহ্বান সম্পাদকদের। আইসিটি আইনের মতো কালাকানুন বাতিলের দাবি। কিডনি রোগের নকল ইনজেকশনে সয়লাব রাজধানী, আসল নকল দুটোই সরবরাহ করেন ইনসেপ্টার বিক্রয় কর্মী, দায় নিতে নারাজ কোম্পানি। মুক্তিযোদ্ধার সংখ্যা ও নিজের জন্মদিন নিয়ে 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে রায় দেন ঢাকার সিএমএম আদালত। বেগম জিয়ার আইনজীবী বলেন, 4 বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানির জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল মামলাগুলো। এছাড়া আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগ সহ 2016 সালে মানহানির 5টি মামলা করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মামলার রায়ে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া। আইনজীবী জানান, মামলার বাদী এবি সিদ্দিকীর 4 বছর আগে মৃত্যু হলেও হয়রানির উদ্দেশ্যে মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে, নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়েছিল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা 57 বাংলাদেশকে ক্ষমা করেছেন দেশটির সরকার। সকালে এক বৈঠকে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের প্রিন্ট মিডিয়ার 20 সম্পাদকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে বেগবান করতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। এ সময় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারে সবার সহায়তা চান তিনি। জানান, দেশকে নতুন উচ্চতায় নিতে বড় একটি সুযোগ তৈরি হয়েছে। সরকারের কার্যক্রমে ভুল ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন সংস্কার সহ সরকারের উপদেষ্টাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে বলেন সম্পাদকরা। পরে যমুনার বাইরে এসে গণমাধ্যমে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক। ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে, মিনিস্ট্রি আছে, তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন। সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে। সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা। নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা। তাই এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। গত 16 বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মহানগর উত্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না। প্রতি বছর আপনাদের সামনে খোলা মনে, খোলা পরিবেশে আমরা হাজির হতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে
জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এই জায়গায় কোনো বিভাজন চলবে না। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়, আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাতব্বরি করে। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব। অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। আগামীকাল রাত 12টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে। দুপুরে সচিবালয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে গডফাদারদের বিরুদ্ধেও। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সকালে রিটটি দায়ের করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি জানান, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন তারা। দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। মারধরের প্রতিবাদে সারা দেশে ঢাকা কর্মবিরতি থেকে সরে এসেছেন চিকিৎসকরা। সকাল 10টা থেকে ঢাকা মেডিকেলে আউটডোর সেবা চালু করেন। 2 দিন পর চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট রোগী ও তাদের স্বজনরা। ভবিষ্যতে রোগীদের জিম্মি না করার আহ্বান জানান তারা। মঙ্গলবার সকাল থেকে এমন চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ঢাকা কর্মবিরতির কারণে গত 2 দিন যারা এসে ঘুরে গেছেন তারাও এদিন লাইনে দাঁড়িয়েছেন চিকিৎসা নিতে। সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, ভবিষ্যতে দাবি আদায়ের জন্য যেন রোগীদের জিম্মি না করা হয়। এছাড়া ভোগান্তির দিকটি যেন গুরুত্ব সহকারে দেখা হয় সে আহ্বান জানান তারা। শনিবার থেকে ঘুরতেছি, কিন্তু কোনো ডাক্তার পাইতেছি না বিদায় আমি অর্থাৎ দুর্ভোগে আছি। এরকম জিম্মি করা ডাক্তারদের কোনো উচিতই না। মানবিক দিক দিকে দেখে এগুলা বিবেচনা করে আজকে সকালে এসে দেখে ডাক্তার এসে টিকিট নিছে, ডাক্তার দেখাবো। আজকে দেখতেছি যে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটাই আর কি ভালো, এবং আমি সুন্দর মতো দেখাতে পারছি। গত শনিবার রাতে 3 দফায় ঢাকা মেডিকেলের চিকিৎসকদের ওপর হামলা করে রোগীর স্বজন ও কিছু শিক্ষার্থী। এর পরদিন সকালেই সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল শাটডাউনের ঘোষণা দেন ভুক্তভোগী চিকিৎসকরা। তবে ওই দিন রাতেই চালু করে দেওয়া হয় জরুরি বিভাগ। মঙ্গলবার চলে আউটডোরে সীমিত পরিসরে চিকিৎসা কার্যক্রম। এদিকে স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবি জানিয়ে এদিন চিকিৎসকরা তাদের সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নেন। যারা চিকিৎসক তারা কখনো রুগীকে জিম্মি করে কোনো দাবি আদায় করে না, রুগীদের পাশে আমরা সব সময়। তবে আমাদের যে চিকিৎসকদের যে যৌক্তিক দাবি, চিকিৎসকদের যে নিরাপত্তা, কর্মক্ষেত্রে যদি চিকিৎসকদের নিরাপত্তাই না থাকে তাহলে আমরা কিভাবে রুগীদেরকে সার্ভিস দিব। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 2 আসামিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে কিডনি রোগের নকল ইনজেকশন, যা রোগীকে করে তুলছে আরও অসুস্থ। ইনসেপ্টা কোম্পানির তৈরি ইপিয়েটিন নামক ইনজেকশনটির আসলের সঙ্গে নকলটিও বিক্রি করছে ইনসেপ্টার বিপণন প্রতিনিধি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও ভেজালের দায় নিতে নারাজ ইনসেপ্টা। বাহির মারুফ ও আবু সাইদ নিশানকে সঙ্গে নিয়ে জিন্নাত আরা জশোয়ার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সোহেল কুরেশি। কিডনি সমস্যায় ভুগতে থাকা রশিদা বেগমকে ইপোয়েটিন ইনজেকশন প্রয়োগ করার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। দেখি 2 পা একসঙ্গে রাখতে পারতেছে না, খুব ছটফট করতেছে। ভুক্তভোগীর ছেলের অভিযোগ, যোগাযোগ করা হলে বিষয়টি চেপে যেতে টাকার লোভ দেখায় রাজধানীর গুলশানের তামান্না ফার্মেসি। তবে প্রমাণ দেখাতে না পারলেও ফার্মেসি মালিকের দাবি তাদের কাছেই বরং চাওয়া হয়েছিল টাকা। তামান্না ফার্মেসি থেকে আমি এটা খরিদ করি। মোট কথা ওনারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে।
যে লোক ভিকটিম তার মা, যে আমার ম্যানেজারে বলছে 5 লাখ টাকা দিতে হবে। ইনসেপ্টার থেকে আমরা মালটা তুলছি। সত্যি কি ইনজেকশনটি নকল? মোড়ক দেখে সহজে চেনার উপায় নেই। খেয়াল করলে দেখা যায় ইনসেপ্টার তৈরি আসলটির প্যাকেট খোলার অংশে বাংলায় লেখা নামের এক কোণে একটি আর বর্ণ রয়েছে, নকলটিতে রয়েছে 2টি আর। এবার খুঁজবো নকলটি আসছে কোথা থেকে। ক্রেতা সেজে লাসফার্মার বনশ্রী শাখায় গিয়ে মেলে আসল এবং নকল 2 ধরনের ইপোয়েটিন। রশিদেও মেলে পার্থক্য। নিউক্লিয়ারের ওদের হচ্ছে 2 রকমের ইনভার্স হয়, একটা হচ্ছে নিউক্লিয়ার হাইজিনের আর একটা হচ্ছে নিউক্লিয়ার ইনসেপ্টার। এটাও হচ্ছে ওদের দায়। লাসফার্মা এমন জালিয়াতির দায় চাপায় ইনসেপ্টার বিপণন কর্মীর ওপর। আপনাকে কি 2টা ঔষধই একজন ব্যক্তি দিচ্ছে? না ম্যাম, এখানে হচ্ছে যে ইনসেপ্টার অনেক আমার আছে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন লোক আসে অর্ডার কাটে। লাসফার্মার কর্মীদের সহায়তায় সুনীল হালদার নামে ইনসেপ্টার ওই কর্মীকে খুঁজে পায় সময় সংবাদ। তার বাসায় মেলে নকল ইপোয়েটিন। দায় এড়াতে সুনীল নেন নানা গোজামিলের আশ্রয়। এই 2টার রহস্য কি? এটা আপা প্রিন্টিং এর বেস। আপনি তো ইনসেপ্টার থেকেই আনছেন। সেটার জন্য তো আপনার একটা ছাড়পত্র লাগছে, কাগজ লাগছে। আপনি চাইলে না দিয়ে দিলে এরকম তো হয় না। এটা আমি সরাসরি শুনেন, এই ওষুধ আমি মেডিকেল থেকে আসছি। আমি আমাদের মুগ্ধা মেডিকেলের সামনে যে একটা দোকানের ওরা রাখে, ওইখান থেকে নিয়ে এসেছি। মুগ্ধা মেডিকেলের সামনের যেই ফার্মেসি থেকে সুনীল নকল ইনজেকশন কিনেছেন, তাদের দাবি ইনসেপ্টার বিপণন কর্মী ভুয়া ইপোয়েটিন তাদের কাছে সরবরাহ করছেন। ইনসেপ্টার যে আছে ওনার নাম উত্তম নাম আর কি, ওনারই কলেজ কাছে লোক যদি না জানে, ধরেন আপনার ইনসেপ্টার তো 100% জানে, কারণ আপনারা আমি জীবনে তো প্রথম জানি যে আর ডাবল আর, আমিও তো কখনো জানতাম না। আপনার ওষুধগুলো কে দেয়? ক্রেতা সেজে শাহবাগ এলাকায় সময় সংবাদ। এবার ফার্মেসির কর্মীর সহযোগিতায় প্রশ্নের মুখোমুখি ইনসেপ্টার এক বিপণন প্রতিনিধি। নকল ইনজেকশন ইনসেপ্টার থেকেই দেয়া হয় জানিয়ে ওই মুহূর্তেই উধাও তিনি। ইনসেপ্টার আপনাকে এই ঔষধটাই দিছে, তাই? হ্যাঁ। এই যে যেখানে পেছনে ডাবল আর লেখা, এটা জি আমি ইনসেপ্টার প্রোডাক্টই দিছি। হ্যাঁ, ইনসেপ্টার কোথা থেকে আনছেন? আমাদের অফিসের প্রোডাক্ট। তার কোনো প্রমাণ আপনার কাছে এখন নেই? আমি দিতে পারবো, আমার অফিস ইনভয়েস তো অবশ্যই আছে। নকল ওষুধ কোথা থেকে বাজারে আসছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইনসেপ্টা। ডাবল আর আপনাদের যে সন্দেহ যেটা নিয়ে উৎপত্তি, এবং সন্দেহটা মানে কোনোভাবেই অমূলক না। ফার্মেসি এবং কোম্পানি উভয় পক্ষই জড়িত থাকার সম্ভাবনা আছে। প্রতিরোধের ব্যাপারে যত দূর পর্যন্ত যাওয়া লাগে সেই পর্যন্ত যাব। সময় সংবাদের থেকে পাওয়া তথ্যে অভিযানে মাঠে নামার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সারা বাংলাদেশে আমাদের 52টা অফিস আছে, সেইখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা কাজ করতেছে, তাদেরও আমরা জানিয়ে দিব যে এই ওষুধটা যেখানে পাওয়া যাবে সেখান থেকে যেন উদ্ধার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আশঙ্কার বিষয় হচ্ছে রাজধানী ছাড়াও দেশের আর কোন কোন জেলায় এই নকল ইপোয়েটিন ছড়িয়ে গেছে। তবে সব ছাপিয়ে একটি প্রশ্ন থাকে, যে ঔষধকে মানুষ জীবন বাঁচানোর জন্য ব্যবহার করে, সেই ঔষধে যদি তাকে মৃত্যুর দিকে ধাবিত করে, তাহলে মানুষ বাঁচার আশা পাবে কি করে? জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সরাসরি যাচ্ছে সেখানে। রকমের প্রতিবন্ধকতা হতো, এগুলির নানান পর্যায়ে মাঠ প্রশাসনের সাথে যখন আমি বিভিন্ন জেলায় কথা বলেছি, সেখানে তাদের দৃঢ়তা দেখেছি এবার, এবং তারা কোনো রকমের প্রতিবন্ধকতা ব্যতি রেখে পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। আমার সার্বিক বীক্ষণ হলো এটা, যে আমরা একটা পরিবর্তিত একটা সময় যেন আমাদের কাছে আসছে, অতি আশাবাদী। আমার মনে হয়েছে যে আমরা ক্ষুদ্র চিন্তা থেকে আমরা বড় চিন্তার দিকে আমরা যাওয়ার মতো দুঃসাহস আমাদের জেগেছে। মানুষের মনের মধ্যে প্রত্যয় আসছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। পরশুরামের মতো একটা দুর্যোগ মোকাবেলা করে সবচাইতে দুর্যোগপূর্ণ এলাকা ছিল পরশুরাম ফেনীর। সেখানে স্বেচ্ছাসেবীরা নিজেরাই 5 কিলোমিটার রাস্তা নিজেরাই তৈরি করে দিয়েছে, সরকার যাইতে হয় নাই। মানুষের উদ্যমটাকে অনুধাবন করুন
আমি বলছি যে এটা অনন্য এক দৃষ্টান্ত। রাতের অন্ধকারে আমরা লক্ষ্মীপুর থেকে মাইজদি যাচ্ছিলাম। আমি জাস্ট শেয়ার করছি আপনাদেরকে আমার অভিজ্ঞতাগুলো। গাড়ি আমার অর্ধেক পানির নিচে, অর্ধেক চলছে। এমত অবস্থায় আমি দেখি একজন বর্ষাতে বৃষ্টি পড়ছিল, একটু রেনকোট পরে আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছিল। তো ওনাকে আমার কৌতূহল হলো বলেই আমি জানলার কাজ নামিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কে? বলছে আমি কুয়েটের ছাত্র, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা থেকে আসছে। তো আমরা এখানে ওই যে ভাঙ্গা বিল্ডিংটা দেখছেন, এটা ছাদের উপরে আমরা আজকে 6 দিন ধরে আছি, 18 জন ছাত্র ছাত্রী। এটা ভাবা যায় এমন দুর্যোগপূর্ণ এলাকায়, ঘোর গভীর অন্ধকার, ইলেকট্রিসিটি নাই, কোনো কিছুই নাই, সেখানে বন্যা ত্রাণে মানুষের ত্রাণ করবার জন্যে এই সমস্ত ছাত্ররা থাকছে এবং মানুষকে সহায়তা দিচ্ছে। এটা একটা অদ্ভুত রকমের একটা সময় যেটা আমি দেখেছি, যে আমার খুবই ভালো লেগেছে। আমার খুব মনে হয়েছে যেন বাংলাদেশের প্রাণ জেগে উঠেছে। সরাসরি ছিলাম সচিবালয়ে, সেখানে ব্রিফ করছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনার উপদেষ্টা ফারুকী আজম। এবার আয়নাঘরের নির্মমতার কথা জানালেন জোর করে অবসরে পাঠানো ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। একদিন দুদিন নয়, 2917 দিনের অবর্ণনীয় যন্ত্রণার বর্ণনা তিনি তুলে ধরেন জাতীয় প্রেস ক্লাবে। কান্নাজড়িত কণ্ঠে বলেন, শুধুমাত্র মত প্রকাশের কারণে এমন নির্যাতনের উদাহরণ পৃথিবীর ইতিহাসে আছে কিনা তার জানা নেই। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? এ যেন চোখের পানিতে দিঘি হওয়ার গল্প। নির্মমতায় ঘেরা আয়নাঘরের কালো দিনরাত্রির কথা। কত ছিঁড়া আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি আমি। জোর করে অবসরে পাঠানো হয় ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে। আয়নাঘর থেকে মুক্তির পর জাতীয় প্রেস ক্লাবে প্রথম ভার্চুয়াল প্রেস কনফারেন্স। 1-2 মাস বা বছর নয়, 2917 দিন কবর সদৃশ আয়নাঘরে বন্দী ছিলেন। নিজেই শোনালেন ইতিহাসের নিষ্ঠুরতাকে হার মানানো সেই পাণ্ডুলিপি। ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন? তো আমি বললাম, ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয়, তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন? বিচার বহির্ভূত আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন? অধিকার কেড়ে আছে। আমি আল্লাহর আকাশ দেখিনি, বা সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি বাংলার মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটার ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম। তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করে তাহাজ্জুদ পড়ে যে, আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে, তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আমার লাশ যেন কুকুর বিড়াল না খায়। আল্লাহ, আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে। 2016 সালের 22 আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে তুলে গুম করা হয় আজমিকে। দীর্ঘ 8 বছর পর 7 আগস্ট মধ্যরাতে ফেরেন পরিবারের কাছে। মাঝের বছরগুলো দিতে যেয়ে আবেগতাড়িত আজমি বলেন, হাজার হাজার বার তাকে পরানো হয়েছে হাতকড়া, বেঁধে রাখা হয়েছে চোখ, আর ছিল দুর্ব্যবহারের গ্লানি। শুনতে দেয়া হতো না আজান, সময় বোঝারও ছিল না উপায়। বারবার দুর্ব্যবহার করছে, আমি তাকে বারবার পরিবর্তন করার কথা, তাকে পরিবর্তন করছে না। আমি সুরাইদাকে বললাম যে আপনারা যদি একে পরিবর্তন না করেন, তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে, আমি খাদ্য বর্জন করবো। আমার সুপারভাইজার আমাকে হুমকি দিল, আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো। এবং সে সেটা বাস্তবায়ন করেছে। আমি 2 দিন শুধু মুড়ি পানি খেয়ে থেকেছি। তারা নামাজের সময় বলেন, আমি বললাম আপনার কি মুসলমানের ছেলে নাকি? আমাকে নামাজের সময় বলেন, আমি তাহাজ্জুদ করে বসে আছি, ফজর নামাজ পড়বো, কিন্তু নামাজের সময় বলেন না। আমি জোহরের নামাজের টাইম জানতে চাচ্ছি, যে জোহরের নামাজে ওয়াক্ত হলে নামাজটা পড়ে একটু শুভ, তারা নামাজের টাইম পড়ে না। ভারত বিরোধী পোস্ট দেয়ায় তাকে গুম করা হয়েছিল বলে জানান আবদুল্লাহিল আমান আজমি। সেনাবাহিনী থেকে অন্যায়ভাবে তাকে অবসরে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রজ্ঞাপনে 1 লাইনের চিঠিতে আমাকে বরখাস্ত করা হয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। গুমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতে হয় গুম। বন্দিশালা আয়নাঘরের অন্ধকার কুঠুরিতে কাটে 36 দিন।
তারেক রিফাত দীর্ঘ ৮ বছর ভয়ে মুখ না খুললেও গুম জীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন নাজবুস সালেহী। আবু বিন তারেক রিফাত 2015 সালে এইচএসসি পাশ করে সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছেন রাজধানীর সরকারি তিতুমির কলেজে। রিফাতের দাবি, গুমের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন তিনি। সেই অপরাধে 2015 সালের 18 অক্টোবর উত্তরা 10 নম্বর সেক্টরের বাসা থেকে সন্ধ্যাবেলা চোখে কালো কাপড় বেঁধে তুলে নেওয়া হয় তাকে। আমি উচ্চ মহলের কারো বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছি, এই জন্য আমাকে তাদের সাথে যেতে হবে, এই কথা বলেই আমাকে একদম বাসা থেকে আমার মা এবং বোনের সামনে থেকে নিয়ে গেছে। গাড়িতে উঠানো হলো। উঠানোর পরে কিছু দূর যাওয়ার পরেই আমার হাত দুটো হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেওয়ার পরে একটা কালো টুপি দিয়ে আমার মাথায় পরে দেওয়া হয়েছে। রিফাত জানান, সেখান থেকে নেওয়া হয় র্যাব 1-এর কার্যালয়ে। পরে এক অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয় তাকে। টানা 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, ছিল না গোসল কিংবা খাওয়ার ব্যবস্থাও। আলো বাতাসহীন রুমে চালানো হয় অমানবিক নির্যাতন। রুমের অবস্থাটা হচ্ছে গরম, কোনো ফ্যান ট্যান কিছু ছিল না, কোনো জানালা ছিল না, শুধু একটা ছোট্ট একটা দরজা ছিল। রাত হচ্ছে না দিন হচ্ছে এটাও বোঝার উপায় নাই। তবে আজান শুনে বুঝতাম যে এটা ফজরের আজান দিচ্ছে। গোসল আমি 36 দিনে একদিনও করতে পারি নাই। একদিন বা 2 দিন চেঞ্জ করতো রুমগুলোতে। তখন বুঝতাম যে এখন যে রুমটাতে আছি সেই রুমে অনেক লোকজন, বা শরীরের সাথে তো শরীর লাগলেও বোঝা যায় যে কে আছে ডানিয়া বামে। সামনে পিছে ডানিয়া বামে অনেক লোকজনই আমি পাইছি, কান্না করতেছে বা শুয়ে অজ্ঞান হয়ে আছে, এরকম প্রচুর মারতো। এদের মারগুলা আসলে যে লোকগুলাকে মারে আমার মনে হয় না ওরা স্বাভাবিক জীবনে আর ভালোভাবে হাঁটা চলাফেরা করতে পারবে। কয়েক দফা ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফিরেন রিফাত। ঢাকা থেকে গ্রেফতার হলেও কুমিল্লা থেকে অস্ত্রসহ গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। অনেক গভীর রাতে নিয়ে যেত, সেটা 2টা-2:30টার দিকে আনুমানিক। নিয়ে যাওয়ার পরে ওই যে লোকটাকে নিয়ে যেত সেই লোকটার ফিরে আসতো না আমাদের কাছে। তা আমাকে হ্যান্ডকাপ এবং জমটুপি খুলে দিয়ে বলতেছে তুমি সামনের দিকে যাও। যাওয়ার সময় ওদের আর্মস লোড করতেছিল, সাউন্ড হতেছিল কেমন জানি একটা, গুলি করবে এটা মানে ভাবে বোঝাচ্ছে যে আমাকে গুলি করবে। আমি ওই পরিস্থিতিটা একটু বুঝতে পারি, ওদের পায়ে ধরে ফেলছি যে আমি আপনাদের অনেক ছোট, বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে ফেসবুকে পোস্ট করব না। আয়নাঘর থেকে মুক্তি পেলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রিফাত। র্যাবের দেয়া অস্ত্র মামলায় সহায় সম্বল বিক্রি করে এখন অসহায় রিফাতের পরিবার। এখন মানে মামলাটা এখন কোন? নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভোর থেকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় তীব্র জলাবদ্ধতা। প্রধান সড়ক সহ অলি গলিতে কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি জমেছে। চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তি এড়াতে নতুন সরকারকে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। দিন যায় কর্তৃপক্ষ বদলায়, তবে রাজধানীর জলাবদ্ধতার রূপ সেই একই। মঙ্গলবার ভোরে মাত্র 80 মিলিমিটার বৃষ্টি হয় রাজধানীতে, আর তাতেই সড়ক উপচে পানি চলে আসে ঘরের দরজায়। বেহাল অবস্থা মেগাসিটি ঢাকার। সকাল পেরিয়ে দুপুর, তবু থই থই পানিতে রাজধানীর অধিকাংশ এলাকা, আর নিচু এলাকা তো বলাই বাহুল্য। প্রধান সড়কগুলোই ভাসলো ময়লা পানিতে। ডুবে যায় রাস্তার 2 পাশের ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান। চরম দুর্ভোগে রাজধানীবাসী। প্রতিটা সময় আমাদের এখানে পানি ওঠে। আমাদের এই দোকান মনে এই বছরে মনে করেন আমার এই 4বার ডুব যায়। বেশি পরিমাণ বৃষ্টি হইলে ভিজা একদম পুরা তলায় যাইতেছে। 10 বছরের মধ্যে এই রাস্তাটা কোনো সংস্কার হয় নাই। অল্প বৃষ্টি হইলে পানি তলায় যা, রিক্সা ধরেন গর্তে পড়ে যা, উল্টিয়ে পড়ে যা। মিরপুর, আগারগাঁও, নয়াপল্টন, বনানী, নিউ মার্কেট সহ অধিকাংশ এলাকায় ডুবে যায়। যাত্রীদের বিড়ম্বনার পাশাপাশি ছিল যানবাহনের ধীর গতি। যত্রতত্র পানি ঢুকে বন্ধ হয়ে যায় ছোট যানবাহন। জনসাধারণের শেষ ভরসা রিক্সা, ভ্যান গাড়ি। আবার সেখানেও ছিল অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। আমাদের সরকার তো অনেক উন্নয়ন করছে, উন্নয়ন করার পরেও আমরা পানিতে ভাসতেছি। যখন যে ছিল তারা লুটি ফুটে খাইছে, দেশের জন্য তারা কেউ কিছু করে নাই। মানুষজন চলাচল করতে পারে না, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অফিসে যাইতে পারছে না। ট্রেনগুলো পরিষ্কার করে ভালো করে রাস্তাগুলো পানির যেন নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, এটাই আমরা চাচ্ছি। বৃষ্টি না হলেও সপ্তাহ জুড়েই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। অল্প সময়ের ভিতরে অনেক বৃষ্টিপাত হয়ে গেছে, সেই জন্য কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি পাসিং হতে পারে না দ্রুত গতিতে, বিদায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সপ্তাহ জুড়ে আমাদের পূর্বাভাস আছে, যেহেতু মৌসুমী বায়ু বাংলাদেশের উপর এখন মোটামুটি সক্রিয় হয়ে গিয়েছে, বিদায় প্রতিদিনই আমরা এখন আশঙ্কা করছি হয়তো বৃষ্টিপাত হবে, তবে অবিরামভাবে না। সামান্য বৃষ্টিতেই যেন নিয়মে পরিণত হয়েছে যানজট আর জলজট। নগরবাসী বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর কর্তৃপক্ষের অবহেলার মাসুল গুনছেন তারা।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে বহু পদক্ষেপ হাতে নিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, তবে তার কার্যকারিতা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে এই জলজটের ভোগান্তি এড়াতে নতুন সরকারকে দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি রাজধানীবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নামতে শুরু করায় নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভিটেমাটি, ঘর বাড়ি, মাছের ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষতিতে দিশেহারা বাসিন্দারা। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক লাখ মানুষ। কমতে শুরু করেছে বানের জল, আর ফুটে উঠছে তাণ্ডবের চিত্র। ভিটেমাটি পর্যন্ত নিয়ে গেছে বন্যা। ঘরের ভিত নড়বড়ে হয়ে ধসে পড়েছে বেশিরভাগ। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নির্বাক বাসিন্দারা। কুমিল্লায় বন্যার পানি নামছে ধীর গতিতে, সঙ্গে সঙ্গেই আঘাতের চিহ্ন ভেসে উঠছে। মানুষ হারিয়েছেন ঘরবাড়ি, গবাদি পশুর খামার, ফিশারিজ সহ ব্যবসা প্রতিষ্ঠান। জেলায় 1 লাখেরও বেশি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বুড়িচং উপজেলায় 40,000 পরিবার ঘরহারা। প্রায় 65,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। 100 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। নোয়াখালীতেও ধীরে ধীরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে পানিবন্দী থাকায় চর্ম ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। টিউবওয়েলগুলো ডুবে থাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। 85,379টি পুকুর ও মাছের খামার ভেসে গেছে। প্রায় 2,500 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী ছাড়া বাকি সব উপজেলায় অনেক এলাকায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। তবে আশ্রয় কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ ফিরেছেন বাসস্থানে, যদিও অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও বসবাসের উপযোগী হয়নি। হাসপাতালে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত রোগী। পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার ভ্রাম্যমাণ মেডিকেল টিমও কাজ করছে। এদিকে কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় জলকপাটের 5 ফুট খোলা হয়েছে। তবে লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকল সহ কয়েক উপজেলায় প্রায় 17টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। জেলা প্রশাসন থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের রান্না করা খাবার দেয়া হচ্ছে। যারা বাসায় আছেন তাদের দেয়া হচ্ছে 10 কেজি করে চাল। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সমালোচনার মুখে সংশোধন করা হচ্ছে আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি। সচিব জানিয়েছেন 9 থেকে 12 জনে উন্নীত করা হচ্ছে কমিটির আকার। এদিকে নানাভাবে চেষ্টা করেও পলকের কাছ থেকে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করা যায়নি। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। প্রায় 1114 কোটি টাকা ব্যয়ে 14 জেলায় বাস্তবায়নাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে আইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হওয়ার অভিযোগ ওঠে খোদ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। সম্প্রতি সময় সংবাদে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর ভেঙে দেওয়া হয় ওই কমিটি। শুধু দরপত্র নয়, হাইটেক পার্কে জমি বরাদ্দ ও বাতিল সহ নানা অনিয়ম দুর্নীতির কথা বলছেন খোদ উপদেষ্টা নাহিদ ইসলাম। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে 2010 সাল থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আইসিটি খাতে প্রায় 29,000 কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও সুফল মূল্যায়নে গত 28 আগস্ট অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে 9 সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করে তথ্য প্রযুক্তি বিভাগ। তবে কমিটিতে বাইরের কেউ না থাকায় মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শুরু হয় সমালোচনা। এরই প্রেক্ষিতে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় এই 3 জন বিশেষজ্ঞ কমিটিতে যুক্ত করার কথা জানালেন তথ্য প্রযুক্তি সচিব। বুয়েট বা এই ধরনের যাদের টেকনোলজি এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমরা নেব। তারপর প্রকিউরমেন্ট যেমন সিপিইউ তাদের কাছে আমরা চাইব। আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি ওই সব এক্সপার্টদের নাম পাওয়ার জন্য। অতএব তাদের নাম পাওয়ার সাথে সাথে কমিটির কাজ শুরু করে দেবে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন সচিব। আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আসলে দিচ্ছেন না কিন্তু উনি ওনার কাছে আছেন, এটা আমরা যতটুকু জানি। তবু আমরা টেকনোলজি অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারি সেটাও চেষ্টা করব। গেল 5 আগস্ট থেকে বন্ধ রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর। স্বাধীন কমিশন করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি বিএনপির। অন্তর্বর্তী সরকারের আবেদনে আমিরাতে আটক 57 বাংলাদেশির সাজা মওকুফ। সম্পাদকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আইসিটি আইনের মতো কালাকানুন বাতিলের দাবি। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়।